গুড মর্নিং ডালানা স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটি টপিক, সেটি হচ্ছে বাংলায় নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। তো এই যে নারী শিক্ষা সম্পর্কে আমরা বারবার জানি বা পড়ি, সেখানে অনেক মহান ব্যক্তিত্বের অবদান কিন্তু ছিল। একদিনেই হঠাৎ করে নারীরা বেরিয়ে ঘর থেকে বেরিয়ে, অর্থাৎ পর্দা প্রথা থেকে বেরিয়ে ঘরের শালীনতাকে অতিক্রম করে তারা যেভাবে সমাজে এগিয়ে এসছেন, শিক্ষা অর্জন করেছেন, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তাদেরকে অনেক লড়াই করতে হয়েছিল এবং এই লড়াই সব সময় একজন অভিভাবকের রূপে দাঁড়িয়েছিল এই সমস্ত ব্যক্তিত্ব। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ প্রমুখ বিদ্বান এবং মহান ব্যক্তিত্বগণ। তো আজকে আমরা এরকমই একজন মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান নারী শিক্ষা প্রসারে, সেটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, যেটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসা পরীক্ষায় খুবই স্বাভাবিক। তো এই আলোচনা আমরা শুরু করব, তার আগে বলে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া। হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা চ্যানেলটিকে সার্চ করো, তাহলে খুব সহজেই কিন্তু চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। এখানে অনেক ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে সার্চ করলেই কিন্তু সে সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। এবং এই চ্যানেলে একদম যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশানের যে বেল আইকনটি, সেটা তোমরা প্রেস করে রাখো। তাহলে আমি যখনই কোনো ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ভিডিও বানাবো, তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিই। আমি এমনভাবে তোমাদের এই পিপিটি তৈরি করেছি, যার ফলে তোমরা কিন্তু এই ভিডিওটা পজ করে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে নোটস বানিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো আলোচনা শুরু করা যাক। ভূমিকা। ঊনবিংশ শতকে প্রথম ভাগেও বাংলার সমাজে যে নারী বা মেয়েদের লেখাপড়ার বিষয়টিকে সুনজরে দেখা হতো, তা কিন্তু নয়, একদমই সুনজরে দেখা হতো না। এবং মেয়েদেরকে সবসময় ঘরের চারটে দেওয়ালের মধ্যে বন্দি জীবন কাটানোতে অভ্যস্ত করা হতো। এবং তখনকার দিনে যারা মানুষ ছিলেন, মানে সেই সমস্ত নারীদের যারা অভিভাবক বা অভিভাবিকা ছিলেন, তাদের মধ্যে এটাই ছিল যে মেয়েরা নাকি বাইরে বেরোলে তাদের জীবনে অনেক ক্ষতি হবে এবং তাদের যে অভিভাবক বা অভিভাবিকা রয়েছে, তাদের মুখ অনেক মানে নিচে হয়ে যাবে। বলে না যে আমাদের মুখ কালো করে দেবে ওরা যদি শিক্ষিত হয়, বা এই যে কুভাবনা, এখন তোমাদের শুনে লাগছে এটা আবার কী ধরনের কথাবার্তা। এখন তো পড়তে না গেলে বা স্কুল না গেলে আচ্ছা তারা পেটাই, কিন্তু না, তখন স্কুল যাওয়ার কথা শুনলে পেটানো হতো, এরকম একটা ব্যাপার। তো মেয়েদের উপর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বাধা নিষেধ ছিল। বাল্যবিবাহ, মানে অনেক ছোট বয়সে বা কম বয়সে যে বিয়ে দেওয়া হতো, সেটা সম্পর্কে তোমরা সবাই অবগত। পর্দা প্রথা ছিল প্রভৃতি নারী শিক্ষা প্রসারে প্রধান বাধা ছিল। এগুলো কিন্তু একদম মেন জিনিস, এগুলোই কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল। কারণ তুমি পর্দা দিয়ে কখনোই তুমি ক্লাসে যেতে পারবে না বা পড়াশুনো করতে পারবে না। তাহলে মেয়েরা যদি পর্দার আড়াল থেকে না বেরোয়, তাহলে তারা কিভাবে সমাজে এগিয়ে উঠবে বা শিক্ষা প্রসার তাদের কিভাবে হবে? সমাজের শিক্ষা প্রসার কখনোই সম্ভব নয়। একটা উক্তি বা কোট আছে যে একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে একাই শিক্ষিত হয়, কিন্তু একজন নারী যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু তার পুরো বংশটাই শিক্ষিত হয়। কারণ একজন নারী কখনোই নিজে শিক্ষিত থাকবে না, সে অবশ্যই চেষ্টা করবে তার প্রত্যেকটা জেনারেশনকে শিক্ষিত করার, তাই না? তা সত্ত্বেও এই শতকের দ্বিতীয় দশক থেকে বাংলায় নারী শিক্ষার প্রচলন ঘটে। নারী শিক্ষার প্রসার ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মহান ব্যক্তিত্ব। 1820 থেকে 1891 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে টাইম পিরিয়ডটা ছিল, এই সময়ে কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন, যার বহিঃপ্রকাশ ঘটেছিল যে অনেক নারী শিক্ষিত হয়েছিলেন। সমাজে বিশিষ্ট ব্যক্তিদের যে বাধা নিষেধ, সে সমস্ত অতিক্রম করে তারা সমাজে এগিয়ে এসেছিলেন, শিক্ষা নিয়েছিলেন এবং নারী শিক্ষা মানে যেভাবে ব্যাপক প্রসার ঘটেছিল, সে সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো যখন আমরা আলোচনাগুলো করব। বিদ্যাসাগরের প্রাথমিক উদ্যোগ কী ছিল? প্রাথমিক উদ্যোগ ছিল, বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। যেটা আমি একটু আগে তোমাদেরকে কোট হিসাবে বললাম, যে বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে একজন নারী, মনে করো বিধবা বিবাহ রোধ করা গেল, এটা টপিক থেকে সম্পূর্ণ আলাদা, বোঝানোর জন্য বলছি।
মনে করো বিধবা বিবাহ রোধ করা গেল, ঠিক আছে। তো বিধবা বিবাহ রোধ করলে বিধবা বিবাহ চালু করা হলে, যে বিধবা বিবাহ চালু করা হলো বা বাল্য বিবাহ রোধ করা হলো, এই যে বিধবা বিবাহ চালু এবং বাল্য বিবাহ রোধ, ঠিক আছে, তো এর পরের স্টেপটা কি হবে? তো একজন ছোট্ট বাচ্চাকে যদি বিবাহ থেকে আটকে দেওয়া হয়, তাহলে সে সারা জীবন কী করবে? ঘরের যে কাজগুলো সেগুলোই করবে। তার ভেতরে কি কোনো শিক্ষার আলো জাগবে না? তার ভেতরে যদি শিক্ষার আলো না জাগে, সেই সমাজের কুপ্রথাগুলোকেই তো বিশ্বাস করবে এবং সে সমাজে কিছুতেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং তার পরবর্তী জেনারেশনকেও সঠিক শিক্ষা দিতে পারবে না। এই সমস্ত জিনিসটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন এবং তিনি এতটাই এ বিষয়ে সজাগ হন যে আর সমস্ত নারীদেরকে তিনি সজাগ করার জন্য এই একটা বিপুল সংগ্রামে তিনি নামেন। মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ড্রিঙ্ক ওয়াটার বিটনের অর্থাৎ বেথুন। এর সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমানে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, 1849 খ্রিস্টাব্দে। তো 1849 খ্রিস্টাব্দে কোন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? না, এটা প্রতিষ্ঠিত হয় হিন্দু বালিকা বিদ্যালয়। শর্ট কোয়েশ্চেন, নোট করে রাখবে। কার উদ্যোগে? না, ড্রিঙ্ক ওয়াটার বিটনের এবং তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের যৌথ উদ্যোগে, ঠিক আছে। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্ধমান জেলাতেও তিনি মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবার ব্যক্তিগত উদ্যোগ তিনি কিভাবে নিয়েছিলেন? গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই উদ্দেশ্যে তিনি মেদিনীপুর, হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলায় যে স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষা বিধায়নী সম্মেলন সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় তিনি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288। এটা তোমরা বই পেয়ে যাবে, তোমাদের পাঠ্য বইয়ে 288টা সংখ্যা দাঁড়ায় বিদ্যালয়ের, ঠিক আছে। তো এটা একটু মুছে দিই, নাহলে পড়তে অসুবিধা হবে, ঠিক আছে। তো এগুলিতে 1300 জন ছাত্রছাত্রী পড়াশুনো করতো। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলতো। তার কারণ হলো, প্রথমে ব্রিটিশদের কাছে সাহায্য চাওয়া হয় বিদ্যালয়গুলি প্রতিষ্ঠার জন্য এবং সেখানে কিছু অর্থ প্রদানের জন্য, যাতে মেয়েরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু ব্রিটিশরাই তারা কি অত সহজে সাহায্য করবে না? যখন তিনি তাদের কাছ থেকে সাহায্য পেলেন না, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে এ বিষয়ে সজাগ হন এবং নিজে এই প্রচুর কঠোর পরিশ্রম করে এই সমস্ত বিদ্যালয়ে অর্থের ব্যবস্থা করলেন এবং তার ফলে সেই অর্থ থেকেই কিন্তু নারীদের শিক্ষা দিতে থাকলেন। বিদ্যাসাগরের নিজের জন্মস্থান ছিল বীরসিংহ গ্রামে এবং তার মা ছিল ভগবতী দেবী। তিনি তার মায়ের উদ্দেশ্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেটা সাল হচ্ছে 1890 সাল। বিদ্যালয়ের নাম হচ্ছে ভগবতী বিদ্যালয়। নারী শিক্ষা প্রসারের ব্যাপারে এটি ছিল বিদ্যাসাগরের শেষ প্রচেষ্টা। এবার আমি তোমাদেরকে একজন নারীর ছবি দেখাই। ইনি হচ্ছেন কে বলো তো? ইনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়। এই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত নয়, তো সে সম্পর্কে ছোট্ট করে তোমাদেরকে বলে নিই। মেয়েদের মধ্যে প্রথম ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। 1883 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে তিনি বিএ বা স্নাতক ডিগ্রি লাভ করেন। অত সহজ ছিল না, যতটা সহজ আমরা এখন বলি ততটা সহজ কিন্তু একদমই নয়। সামান্য প্রাথমিক শিক্ষাটাই মেয়েদেরকে দেওয়া হতো না। সেই সময়কার দিনে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু বিএ বা স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় মহিলা যিনি ডাক্তারি পাশ করেন, অর্থাৎ তার নামের আগে ডক্টরেট ডিগ্রিটা কিন্তু লেগে যায়।
উনিশ শতকের শেষ দিকে বাংলার নারীরা জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে শুরু করেন এবং প্রথম বাংলা নারী ঔপন্যাসিক স্বর্ণকুমারী ঘোষাল ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1890 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে অধিবেশন সেখানে প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তাহলে নারীরা কত দূর হিসেবে এগিয়ে গিয়েছিলেন, কত দূর এগিয়ে গিয়েছিলেন তোমরা একবার ভেবে দেখো যে কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানকার প্রতিনিধি হিসাবে দুজন মহিলা সেই সময়কার সমস্ত কুসংস্কার বাধা নিষেধকে অতিক্রম করে। তাদের নাম হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং স্বর্ণকুমারী ঘোষাল। নাম দুটো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যে কংগ্রেসের অধিবেশনে প্রথম প্রতিনিধি হিসাবে যে দুজন মহিলা যোগদান করেছিলেন তাদের নাম কি, সাল কত? 1890 সাল, স্বর্ণকুমারী ঘোষাল এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এবার আমরা পড়ব একদম এই আলোচনার যে মেন জিনিস সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা কি? মূল্যায়ন হচ্ছে বিদ্যাসাগর আশা করেছিলেন তিনি যে সমস্ত বিদ্যালয় গড়ে তুলেছিলেন সেগুলো পরিচালনার জন্য ব্রিটিশদের কাছ থেকে সরকারি বা আর্থিক সাহায্য পাবেন বা তারা দেবেন, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। কিন্তু প্রথম তারা সরকারি তরফ থেকে বিদ্যালয়গুলির খাতে টাকাটা মঞ্জুর করা হলেও পরবর্তীকালে কিন্তু সেরকমভাবে আর কোনো আর্থিক সাহায্য মেলেইনি, তারা দেয়নি, তা মিলবে কোত্থেকে? তাই বিদ্যালয়গুলি পরিচালনার জন্য বিদ্যাসাগর নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সহ বহু খরচের দায়ভার নিজে বহন করতেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে তিনি স্কুলগুলো চালাতেন। তাহলে বুঝতে পারছো এই মানুষটার অবদান কত বড় বা কত বিশাল। সামান্য অর্থেই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে ওঠেননি, তিনি একজন বিশাল বড় এবং মহান ব্যক্তিত্ব। এবং তিনি অবশ্যই বিদ্যাসাগর কারণ তিনি প্রচুর পণ্ডিত, তিনি সমস্ত অনেকগুলো বিষয়ে তিনি পারদর্শিতা অর্জন করেছিলেন, তাই না? তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান কী ছিল। তো এখান থেকে যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন আসে তোমরা খুব সহজেই লিখে নিতে পারবে আমার মনে হয়। আর এখান থেকে তোমরা সুন্দরভাবে নোটস বানিয়ে নিও এবং চেষ্টা করো যে এই ভিডিওটা স্কিপ না করে 2 থেকে 3 বার করে দেখার, তাহলে কিন্তু তোমাদের সহজেই মাথার মধ্যে এটা পুরো বিষয়টাই একটা কনসেপ্ট আকারে তৈরি হয়ে যাবে, যে গল্পটা তোমরা কখনোই ভুলবে না। কারণ আমি চেষ্টা করি যে কঠিন বিষয়গুলো তোমাদের গল্পের মতো করে মাথায় ঢোকানোর। আমার মনে হয় সেটা আমি অনেকাংশে পেরেছি। আমি এর পরবর্তী সময়ে আরও ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করুন। টাটা।